নমস্কার, আপনারা দেখছেন আর ভয়েস নিউজ। আমি রিমি। শুরু করতে চলেছি এক নজরের সংবাদ খবর বিস্তারিতভাবে। যুব তৃণমূল নেতার উপর হামলা, বাইক থামিয়ে ধারালো অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে চড়াও দুষ্কৃতী। পুরো ভোটের আগে ফের অশান্ত উত্তর ব্যারাকপুর। তৃণমূল নেতা সুশান্ত মজুমদারকে খুনের পর এবার যুব তৃণমূল নেতার উপর হামলার অভিযোগ। গতকাল রাতে এক সঙ্গীকে নিয়ে বাইক চড়ে বাড়ি ফিরছিলেন উত্তর ব্যারাকপুর পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল নেতা দীপঙ্কর সাহা। অভিযোগ, বাইক থামিয়ে ধারালো অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে চড়াও হয় কয়েকজন দুষ্কৃতী। যুব তৃণমূল নেতাকে মারধরের পর তার সঙ্গীকে রাস্তায় ফেলে মারধর করা হয় বলে অভিযোগ। সমীর বসু নামে ওই তৃণমূল কর্মী হাসপাতালে ভর্তি। রাতে ঘটনাস্থলে যায় টিটাগড় থানার পুলিশ। তৃণমূলের অভিযোগ, পুরো ভোটের আগে বিজেপির তরফে এলাকায় সন্ত্রাস চালানো হচ্ছে। বিজেপির নাম জড়ানো তৃণমূলের রোগে পরিণত হয়েছে, পাল্টা দাবি গেরুয়া শিবিরের। প্রয়াত রাজ্যের ক্রেতা সুরক্ষা মন্ত্রী সাধন পাণ্ডে শোক প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী এবং রাজ্যপাল। প্রয়াত রাজ্যের ক্রেতা সুরক্ষা মন্ত্রী সাধন পাণ্ডে, তার বয়স হয়েছিল ৭১ বছর। আজ মুম্বাইয়ের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন ধরেই কিডনি সহ বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন রাজ্যের প্রাক্তন ক্রেতা সুরক্ষা মন্ত্রী। সাধন পাণ্ডের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের প্রবীণ মন্ত্রীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাজ্যপাল জগদীপ ধনকর। শারীরিক অসুস্থতার সঙ্গে ২০২১-এর বিধানসভা নির্বাচনেও নিজের কেন্দ্র মানিকতলা থেকে জয়ী হয়েছিলেন সাধন পাণ্ডে। মন্ত্রিসভায় জায়গাও পেয়েছিলেন তিনি। ২০২১ সালে তৃণমূলের ক্ষমতায় আসার পর থেকেই রাজ্যের ক্রেতা সুরক্ষা মন্ত্রীর দায়িত্ব সামলেছেন প্রবীণ এই মন্ত্রী। এবার রাজ্য কমিটি রাজ ধরেছেন দলনেত্রী। বড় বদল অপেক্ষা করছে তৃণমূলে। জাতীয় কর্মসমিতির বৈঠকে ইতিমধ্যে বিভিন্ন পদাধিকারীদের নাম ঘোষণা করা হয়ে গিয়েছে। নবীন প্রবীণ মিলিয়ে জাতীয় স্তরের কমিটি। এবার শীঘ্রই রাজ্য কমিটি গড়ে দেবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, গত পরশু জাতীয় কর্মসমিতির বৈঠকে এই বিষয় নিয়ে জানিয়ে দিয়েছেন দলের নেতাদের। প্রসঙ্গত, দোল উৎসবের আগেই এই রাজ্য কমিটির ঘোষণা হয়ে যাবে বলে তৃণমূল কংগ্রেস সূত্রে খবর। শনিবারই জাতীয় স্তরের কমিটি সহ সভাপতির সংখ্যা ৩ থেকে বাড়িয়ে ৪ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নতুন সহ সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়কে। ধাপে ধাপে রাজ্য স্তরেও বাকি কমিটি গঠন করে দেওয়া হবে। আশ্বাস সত্ত্বেও মহিলা কামরায় উদ্বেগের যাত্রা। রেল কর্তৃপক্ষের আশ্বাস সত্ত্বেও রাতে মহিলা যাত্রীদের নিরাপত্তাহীনতা বোধ করার ছবিটা বদলায়নি। গত মাসের মাঝামাঝি শিয়ালদহমুখী দত্তপুকুর লোকালে উল্টোডাঙ্গা আসার সময় ভর দুপুরে প্রায় ফাঁকা কামরায় দুষ্কৃতীর আক্রমণের মুখে পড়েন এক কলেজ পড়ুয়া। সেই ঘটনায় রেশ কাটতে না কাটতেই রানাঘাট লোকালে তো দুষ্কৃতীদের ভয়াবহ আক্রমণের মুখে পড়েন এক তরুণী। ট্রেন থেকে ছুঁড়ে ফেলা হয় তাকে। রাত বাড়লে কেবলমাত্র রক্ষীবিহীন মহিলা কামরা ফাঁকা হয়ে যাওয়াই নয়, সন্ধ্যার পর থেকেই পুরুষ যাত্রীদের একাংশ খালি মহিলা কামরা দেখে সেখানে উঠে পড়লেন বলে অভিযোগ। অভিযোগ, মহিলা যাত্রীরা কারণ জানতে চাইলে নিজেদের রেলকর্মী বলেও পরিচয় দিচ্ছেন তারা। কিছু ক্ষেত্রে হাওড়ার মতো বড় স্টেশন থেকে ট্রেনের মহিলা কামরায় পুরুষ যাত্রীদের উঠতে দেখলে নামিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু অভিযোগ, ট্রেন বড় স্টেশন ছেড়ে যাওয়ার পরেই ঢিলে ঢালা নজরদারির সুযোগ নিয়ে ফের মহিলা কামরায় পুরুষ যাত্রীদের আনাগোনা বাড়ছে। হাওড়ার হাসপাতালে অমিল ওষুধ, চরমে রোগী ভোগান্তি। ৩.৫ মাসের অসুস্থ বোনকে কোলে নিয়ে ৭ বছরের এক শিশু বসে রয়েছে বহির্বিভাগের মেঝে। তাদের মা শবনম পারভিন দীর্ঘক্ষণ বহির্বিভাগের ওষুধের কাউন্টারে লাইনে দাঁড়ানোর পরে যখন সামনে পৌঁছে প্রেসক্রিপশন এগিয়ে দিলেন, তখন জানানো হলো ওষুধ বা শিশুদের জন্য অ্যান্টিবায়োটিক ইনজেকশনও হাসপাতালে নেই। অভিযোগ, সব ওষুধ বাইরের দোকানে পাওয়া যাচ্ছে, জানিয়ে সেখান থেকে কিনে আনতে বলা হয় তাকে। রাজ্যের বহু সরকারি হাসপাতালেই টাকার অভাবে ওষুধের ভাড়ারে টান পড়েছে। একই ছবি দেখা গেল হাওড়া জেলা হাসপাতালে। আইএসএফে যোগদান করাই কি কাল হলো অনিশের? তার অস্বাভাবিক মৃত্যুতে উত্তর খুঁজছে পরিবার। ৭০-এর দশকের উত্তপ্ত সময় আজ আকছার এই ধরনের ঘটনা ঘটতে আগে আবার সেই ধরনের হাড়হীন করা ঘটনা প্রত্যক্ষ করলো আমতার বাসিন্দারা। গভীর রাতে পুলিশ পরিচয় দিয়ে বাড়িতে ঢুকে খুনের অভিযোগ উঠল আমতার থানার এলাকার। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটে হাওড়ার আমতার সারদা দক্ষিণ খাপাড়া এলাকায়। পুলিশ সূত্রে খবর, মৃতের নাম আনিস খান। পুলিশের পোশাকে বাড়িতে এসে যুবককে খুনের অভিযোগ। গোটা ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়েছে। মৃত অনিশের পরিবারের অভিযোগ, পুলিশের পোশাক পরিহিত ৪ জন লোক বাড়িতে ভেতরে ঢুকে অনিশকে খুন করে। শহরের জনসংখ্যা বাড়ে না জঞ্জালের পরিমাণ। জনসংখ্যা বাড়ে অথচ উৎপাদিত জঞ্জালের মোট পরিমাণ অপরিবর্তিতই থাকে।
তাই জঞ্জালের প্রক্রিয়াকরণও যথাযথ হয় না কলকাতায়, কারণ গোড়াতেই যে গলদ, এমনটাই বক্তব্য বিশেষজ্ঞদের একাংশের। পরিবেশ বিজ্ঞানীদের মতে জঞ্জালের পরিমাণ নির্ধারিত করা না পর্যন্ত জঞ্জাল ব্যবস্থাপনাও ঠিকমতো করা সম্ভব নয়, কারণ দৈনিক জঞ্জালের পরিমাণের ওপরেই তো নির্ভর করে কিভাবে তার প্রক্রিয়াকরণ সম্ভব। কিন্তু কলকাতায় সেই সাধারণ সূত্রটি অনুসরণ করা হয় কি? না হলে কিভাবে বছরের পর বছর ধরে শহরের দৈনিক জঞ্জালের পরিমাণ 4500 টন থেকে যায়? প্রাণহানি আশঙ্কায় পুলিশের অভিযোগ, তারপরও কিভাবে মৃত্যু? প্রশ্ন অনিশের পরিবারের। তার প্রাণহানি হতে পারে এই মর্মে থানায় অভিযোগ করেছিলেন আনিশ, কিন্তু তারপরও কেন কোনো ব্যবস্থা নেয়নি পুলিশ? প্রশ্ন তুলেছে আলিয়া বিশ্ববিদ্যালয়ের মৃত ছাত্রনেতা আনিশ খানের পরিবার। পুলিশের বিরুদ্ধে তদন্তের গাফিলতির অভিযোগ এনেছেন তারা। আনিশের বাবা ছেলের খুনের রহস্য উদ্ঘাটনে সিবিআই তদন্তের দাবি করেছেন। এদিকে পরিবারের অভিযোগ ভিত্তিতে খুনের মামলা তদন্ত শুরু করেছে পুলিশ। রবিবার সকালে আনিশের বাড়িতে তদন্তের জন্য আসে আমতা থানার পুলিশ। তখনই এলাকার মানুষ পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান। উত্তেজনা ছড়ায় এলাকায়। বাসিন্দারা পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছেন। শত হুঁশিয়ারি এবং শাস্তিতেও লাভ হচ্ছে না পুরভোটে গোজ বহাল তৃণমূলের। এখনও নির্দল বা গোজ হিসেবে পুরভোটে যারা দলের বিরুদ্ধে লড়ছেন তাদের ফের হুঁশিয়ারি দিল তৃণমূল কংগ্রেস। দলের তরফে শুক্রবার জানানো হয়েছে নির্দলরা নির্বাচন থেকে সরে না গেলে তাদের সকলকে দল থেকে বহিষ্কার করা হবে। এদিন উত্তর 24 পরগনার অশোকনগরের পুরভোটের প্রচারে এসেছিলেন পার্থ চট্টোপাধ্যায়। সেখানেই দলীয় প্রার্থী জয়া দত্ত এবং জুই তালুকদারের সমর্থনে সভা করেন তিনি। পার্থবাবু বলেন, দলীয় প্রার্থীর বিরুদ্ধে যারা নির্দল প্রার্থী হিসেবে ভোটে দাঁড়িয়েছেন তাদের আজ সন্ধ্যা পর্যন্ত সময় দিচ্ছি। এর মধ্যে লিখিতভাবে তাদের জানাতে হবে তারা দলীয় প্রার্থীর সঙ্গে আছেন। তা না হলে দল তাদের বহিষ্কার করবে। নির্বাচনের পরেও তাদের দলে ফেরানো হবে না। স্কুলে পিপিপি মডেল নিয়ে সিদ্ধান্ত হয়নি, মুখ্যমন্ত্রীর মতের ওপর নির্ভর করছে। রাজ্যে স্কুল শিক্ষার পিপিপি মডেল চালুর পরিকল্পনা নিয়ে চলতি বিতর্কের মাঝে এবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বললেন, বিষয়টি তার জানা নেই। সরকারি নীতির বিষয় মুখ্যমন্ত্রীর অভিমতের উপর নির্ভরশীল। পিপিপি চালু করার নির্দেশিকা প্রকাশ্যে আসার পরে প্রতিবাদ শুরু হতেই শিক্ষা দপ্তরের আধিকারিকেরা বিষয়টি অস্বীকার করেছিলেন। যদিও শিক্ষামন্ত্রী সরকারি নীতির কথা বলে আলোচনার কোর্টে বল রেখে দিয়েছেন। প্রস্তাবিত পিপিপি মডেলের প্রতিবাদে শনিবারই রাস্তায় নেমে বিক্ষোভ দেখিয়েছেন এসএফআই। গোলপার্ক থেকে এদিন তাদের প্রতিবাদ মিছিল ছিল হাজরা মোড় পর্যন্ত। মিছিলের পরে হাজরা মোড় অবরোধ করে পিপিপি মডেল সংক্রান্ত নির্দেশিকার প্রতিলিপি পোড়ান ছাত্রছাত্রীরা। সিপিএমের ছাত্র সংগঠনের আশঙ্কা, এই মডেল কার্যকর হলে শিক্ষক শিক্ষিকাদের বেতন বা পেনশনের দায়িত্ব নেবে না রাজ্য সরকার। থাকবে ব্যাপক ফি বৃদ্ধির আশঙ্কা, এমনকি স্কুলে মাতৃভাষার পড়াশোনার অধিকারও থাকবে কিনা তারও নিয়ন্ত্রক হবে বেসরকারি সংস্থা। আজকের মতো এক নজরে সংবাদে এটুকুই। পরবর্তী আপডেটের জন্য অবশ্যই চোখ রাখুন আর ভয়েস নিউজে। ততক্ষণের জন্য ধন্যবাদ। গুপ্তা ফার্মেসি, ন্যায্য মূল্যে হাই কোয়ালিটি ওষুধ, বিনামূল্যে হোম ডেলিভারি এবং আকর্ষণীয় ডিসকাউন্ট। ডক্টর ফাহাম মোহাম্মদ এবং ডক্টর সুরেশিসদের তত্ত্বাবধানে পেয়ে যান উন্নত মানের চিকিৎসা ব্যবস্থা। তবে আর দেরি কেন, চলে আসুন গুপ্তা ফার্মেসিতে। মাটিগাড়া থেকে বারসোনা হয়ে টিসিপি মোড়ের ডান দিকে সৈনিকপুরি রোড দিয়ে গিয়ে প্রথম ডান দিকে বাঁক নিয়ে পৌঁছে যান গুপ্তা ফার্মেসিতে।